নমস্কার আমার সকল প্রিয় দর্শক বন্ধুরা, চলে আসলাম তোমাদের কাছে। আজকে হচ্ছে উল্টো রথ। সবাইকে অনেক অনেক রথের শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে ঘটনায় আসছি। আজকে ঘটনায় যাওয়ার আগে তোমাদেরকে একটা গুড নিউজ দেব। একটা না, সরি, একটা বলা ভুল হবে। আজকে তোমাদের দুটো গুড নিউজ দেবো, তারপর ঘটনায় যাব। আজকে প্রথমেই বলি, আমার চ্যানেলের আজকে 3 বছর পূর্ণ হলো। ঠিক আজকের সেম ডে আমি আমার বেঙ্গলি ব্লগার সোনা এই চ্যানেলটি ওপেন করেছিলাম। তোমাদের ভালোবাসা, তোমাদের হাত ধরে আজকে আমার চ্যানেলটা এত দূর পর্যন্ত পৌঁছেছে। আগামী পথও আমি তোমাদের চাই তোমরা সাথে থেকো, এরকমভাবেই সাপোর্ট করো, পাশে থাকবে সব সময়ের জন্য। এটা আমি তোমাদের কাছ দিয়ে আজকে প্রতিশ্রুতি একটি চাই। তোমরা সবাই কমেন্টসে জানাবে যে দিদিভাই আমরা তোমার পাশে আছি। ব্যাস এইটুকুনি আজকে চাই। ঘটনায় যাব। যেতে যেতে আরও একটি তোমাদের কাছে গুড নিউজ, সেইটা হচ্ছে আমাদের আরও একটি চ্যানেল ক্রিয়েট করা হয়েছে। নাম হচ্ছে ভূত সত্যি। ওখানেও আমাদের ভূতের কন্টেন্ট আসবে। প্রচুর কন্টেন্ট আসে যেইগুলো আমি একা শেয়ার করতে পারছি না। ওখানে কিন্তু আমি আর আমার ছেলে, মানে প্রিন্স বসাক, তোমরা সবাই জানো ওকে, তো আমরা দুজন মিলে ওখানে কিন্তু একত্র হয়ে ঘটনা শেয়ার করব, ঠিক যেরকম বেঙ্গলি পডকাস্টগুলো হয়। ঠিক আছে, তো তোমরা তাড়াতাড়ি যাবে। আমি তোমাদেরকে লিংক শেয়ার করব ডিসক্রিপশন বক্সে, দেন কমেন্ট, পিন কমেন্টে। ঠিক আছে, তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আসবে। তবে বলে রাখি, চ্যানেলে কিন্তু কোনো রকম ভিডিও পোস্ট করা নেই। তোমরা চ্যানেলটাকে জাস্ট সাবস্ক্রাইব করো, আর তোমরা তাড়াতাড়ি কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। কারণ ওখানে দুজনের মিলিত ভয়েসে, আমি আমার ছেলে দুজনের মিলিত ভয়েসে দুজনের কন্টেন্ট আসবে। কারণ পুরুষ মহিলা দুটো কণ্ঠ দিয়ে ওখানে ঘটনা আসবে, কিন্তু ওটা কিন্তু অডিও না, ভিডিওই আসবে। আমরা তোমাদের সামনে বসেই ঘটনা শেয়ার করব। ঠিক আছে, পরবর্তী সময়ে ওই চ্যানেলে যারা যারা এসে ঘটনা আমাদের সাথে শেয়ার করতে চাও, ঠিক ওই রকমভাবেই কিন্তু আমরা চ্যানেলটাকে তৈরি করছি। তোমরা সরাসরি এসে আমাদের সাথে ঘটনা শেয়ার করতে পারো। ঠিক আছে, আজকে তোমরা বুঝতেই পারছো আমাকে অনেক রুগ্ন লাগছে, কারণ আজকে সারা দিন শুধু ছোটাছুটি হয়েছে। আজকে তোমাদের জন্য আমি শাড়ি পরেছি। ঠিক আছে, আর এইটা আমাকে এক দিদিভাই দিয়েছিল, তোমরা জানো, 50 শিপে। তো সেই শাড়িটা পরেই বসলাম, কারণ ইউটিউব থেকে এটা আমার ভালোবাসার একটা পাওনা। আজকে আমি অনেক 50 শিপ পাই, কিন্তু যেগুলো আমি সচরাচর নিই না। তো যাই হোক, তো চলো গেছে, সবাই সাথে থাকবে কিন্তু, এটা আমার আবদার। আর আজকে আমার বেঙ্গলি ব্লগার সোনার 3 বছর পূর্ণ হলো জন্মদিনে। তোমাদের জন্য ওই একটা চ্যানেল খুলে আমি গিফট রাখলাম। ঠিক আছে, তোমরা অসংখ্য ভালোবাসো, আমি জানি। তোমরা বলো দিদিভাই দুটো করে ঘটনা দাও। তোমাদের আমি কিছুদিন আগেও বলেছিলাম যে আমি আরেকটি চ্যানেল করব, যেখানে আমি ঘটনাগুলো শেয়ার করব। কারণ একটা চ্যানেলের মধ্যে না, একটা ইউটিউবের সব কিছু একটা নিয়ম আছে। তো একটা চ্যানেলের মধ্যে লং ভিডিও দুটো করে পোস্ট করা যায় না, এতে চ্যানেল ডাউন হয়ে যায়। ঠিক আছে, তো যাই হোক, পরে সেই সব বিষয়ে একদিন কথা হবে। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, সেটা হচ্ছে ভূত সত্যি। ঠিক আছে, এবার আমরা ঘটনায় ফিরছি। এই প্রথম যে ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটা পাঠায় হচ্ছে উদয় চন্দ্র বসু। আমাদের দাদাভাই বলেন, আমি 2016-তে উলুবেড়িয়ায় একটি ফ্ল্যাট ভাড়া করি। ওই ফ্ল্যাটে আমি থাকতাম যেখানে, ওইখান থেকে আমার যখন কোনো জায়গায় যাতায়াত করতে হতো, তখন আমি যেই রাস্তা দিয়ে যেতাম ওইখানে একটা হসপিটাল ছিল। সেই হসপিটালের ওইখানটা ছিল লাশকাটা ঘর। তো লাশকাটা ঘর নিয়ে আমরা ঘটনা অনেক পেয়েছি, অনেক ঘটনা পেয়েছি। আজকের ঘটনাটা বেশি ইউনিক। আমাদের দাদাভাই বলেন, একদিন হঠাৎ আমি ওখান থেকে যাচ্ছি, যেতে যেতে হঠাৎ আমি দেখলাম ঠিক তখন সন্ধ্যা সন্ধ্যা টাইমটা কিছু একটা ছটপট ছটপট করে আওয়াজ হচ্ছে। ঠিক যেরকম ধরো কোনো পায়রা বা কোনো পাখি অনেক সময় হয় না, নিচে জলে পড়ে গেলে একটা ডানা ছেটানোর শব্দ হয়, ঠিক ওরকম ছটপট ছটপট করে একটা শব্দ হচ্ছে। আমাদের দাদাভাই ওই মুহূর্তেই
হাতে একটা টর্চ ছিল। দাদাভাই বলছে আমি ওই টর্চটা নিয়ে সাথে সাথে ওই লাশকাটা ঘরটা হচ্ছে হসপিটালের একদম পেছন সাইডে, ওই দিকটা আমি চলে যাই। আর দাদাভাই বলছে তখন কিন্তু আমি একদম সে উলুবেড়িয়ায় ওই যে লাশকাটা ঘরের রাস্তা, ওই হসপিটাল যে এরিয়া, আমি কিন্তু পুরো নতুন, কারণ ওখানে আমরা কিন্তু ওই ফ্ল্যাটটা কিনে এসেছি। তার আগে কিন্তু আমরা থাকতাম হাওড়ার অন্য একটি জায়গায়। আমাদের দাদাভাই বলেন আমি বুঝতে পারিনি, আমি ভাবলাম এরকম শব্দ হচ্ছে কেন, কেউ কি পড়ে ঠরে গেছে? আগের দিন রাতে প্রচুর বৃষ্টি হয়, তো ভাবলাম কাদায় কি কেউ পড়ে গেছে, হতে পারে কোনো পশুও পড়ে যেতে পারে, জল ছেটানোর ছটফট করে শব্দ হচ্ছে। তো দাদাভাই সাথে সাথে টর্চটা নিয়ে ওই হসপিটালের পেছনে চলে যায়। পেছনে দাদাভাই বলছে বিশ্বাস করবেন না, হসপিটালের পেছন সাইডটা বিশাল বড় একটা ফাঁকা মাঠ, পুরো ফাঁকা মাঠ, শুধু চারপাশে শুধু ঝিঝি পোকার শব্দ, চারপাশে ঝিঝি পোকা ঝিঝি 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 করে শব্দ হচ্ছে। দাদাভাই বলছে আমি যখন পেছনটায় যাই, যেতে আমি দেখলাম দূরে একটা মাঠের ওপরে একটা ছোট্ট ঘর পড়া, একটা বাল্ব লাইট জ্বলছে, আর চারপাশটা পুরো অন্ধকার ঘুটঘুট করছে। আর হসপিটালের যে ওয়ার্ডগুলো রয়েছে, ওয়ার্ডগুলো তো সবই সন্ধ্যাবেলা মোটামুটি বন্ধ, জানলাগুলো বন্ধ আছে, কিন্তু টিউবলাইট জ্বলছে। সেই আলোটা মাঠের কিছু কিছু জায়গায় খাপছাড়া আলোটা পড়েছে। আমাদের দাদাভাই বলছেন যে আমি ভয় পাইনি, কারণ বিষয়টা যদি আমি জানতাম তাহলে হয়তো ভয় পেতাম। আমি ভয় পাইনি, আমি সোজা ওই টর্চটা আগে আলো ফেলতে ফেলতে মাঠ ধরে, মাঠে প্রচণ্ড জল হয়েছে, মাঠ ধরে ওই লাইটটা দেখতে দেখতে, যে একটা ঘরে লাইট জ্বলছে বাল্ব লাইট, আমি পুরো ওখানটায় যাই। ওখানে যখন গেলাম তখন ভিতরে আমি শুনতে পাচ্ছি কোনো মানুষের গুগানি যেরকম হয়, ঠিক গুগানির একটা শব্দ হচ্ছে, এরকম একটা শব্দ হচ্ছে। আমাদের দাদাভাই বলছেন শব্দটাকে অনুসরণ করতে করতে আমি পুরো ওই ঘরের যে গেটটা আছে, দুপাল্লার একটা পুরনো গেট কাঠের, ওইখানটা গিয়ে দাঁড়াই। ভিতর থেকে শব্দটা আসছে, আমি ভাবলাম যে বাবা এই ঘরটার মধ্যে এরকম শব্দ আসছে কেন, এটা তো হসপিটালের পেছনে, এখানে তো হসপিটালে রুগী থাকার কথা না। আসলে দাদাভাইয়ের মাথাতে নেই যে হসপিটালের আশেপাশেই একটু দূরত্ব দেখে কিন্তু মানে মর্গ থাকে, প্লাস কাটা ঘর থাকে। তো দাদাভাই বলছে যে আমার তো জানা নেই। এবার দাদাভাই ওই ঠিক গেটের সামনেটা গিয়ে বলছে এই ভিতরে কে আছো, গেটের মধ্যে দুবার নক করে বলছে এই ভেতরে কে আছো, এরকম শব্দ করছো, কি হয়েছে? দাদাভাই যখন বলে ভিতর থেকে না গেটটা বন্ধ, দাদাভাই বলার পর দাঁড়িয়ে রয়েছে ওখানে, দেখছে না গেটের ভেতরে শব্দ যেটা আসছিল শব্দটা কিন্তু টোটালি একদম বন্ধ হয়ে যায়। দাদাভাই তখন বলল যে কি জানি বাবা কি ব্যাপার, কেন আসলাম, ধুর ফিরে যাই বলে দাদাভাই ওইখান থেকে যখন ফিরে মাঠের অর্ধেকটা এসছে, তখন আবার ওই গুগানির শব্দ, আবার তখন দাদাভাই বলছে আবার এরকম শব্দ হচ্ছে, কেউ কি বদমাইশি করছে, ভিতর দিয়ে যখন বন্ধ নিশ্চয়ই তো ভেতরে কেউ না কেউ আছে। দাদাভাই আবারও গেছে। দাদাভাই বলছে আমি যদি জানতাম আমি জীবনেও যেতাম না, যে আমার জন্য দ্বিতীয়বার ঘুরে আসায় কি অপেক্ষা করে আছে, আমি তো জানতাম না। দাদাভাই ঘুরে যখন যায়, গিয়ে দাদাভাই গেটের মধ্যে খুব জোরে জোরে হাত দিয়ে ঘুষি মারে দুটো। দাদাভাই না প্রচণ্ড রেগে গেছে। আর দাদাভাই এটাও জানিয়েছেন যে আমি কিন্তু এমনিতে মানে হট করে রেগে যাই, হট করে, এই জন্য বাড়িতে বাবা মা বউ কারোর সাথে আমার সেরকম বনে না, প্রচণ্ড ঝামেলা হয়। তো দাদাভাই বলছে দুবার যখন ঘুষি গেটের মধ্যে মারি, গেটটা না ভিতরে থেকে বন্ধ ছিল কি ভেজানো ছিল জানি না, আপনা থেকে খুলে গেল। খুলতেই একটা ভ্যাপসা পচা দুর্গন্ধ আমার নাকে আসে, একদম ভ্যাপসা পচা একটা দুর্গন্ধ। তখন দাদাভাই দেখছে যে দূর থেকে দেখছিল একটা বাল্ব লাইট ভিতরে জ্বলছিল, ওই ঘরের ভিতরে, ওই চারপাশ থেকে একটু আলো আর গেটের ফাঁক দিয়ে দেখা যাচ্ছিল। কিন্তু যখন দরজাটা খুলে যায় তখন কিন্তু ভিতরটা পুরোই অন্ধকার, কোনো লাইট জ্বলছে না। দাদাভাই যথারীতি কোনো রকমে ওই হাতে টর্চটা ছিল, বাইরে গেটের সামনে দাঁড়িয়েই, খোলা আছে গেটটা, তো
টর্চ মারছে যখন, তখন দাদাভাই দেখছে ভিতরে তো কেউ নেই, কিন্তু মেঝের মধ্যে লাল লাল কিছু একটু জলীয় টাইপের কিছু পড়ে আছে। দাদাভাই তখন বলল, এগুলো কি পড়ে আছে, বেশ ভেজা ভেজা। তো দাদাভাই বলছে, ইস কি বিচ্ছিরি দুর্গন্ধ বেরোচ্ছে, কি পড়ে আছে। দাদাভাই আর ঢুকিনি, দাদাভাই বললো যা আছে আছে, থাকবে বাবা বলে যখন দাদাভাই চলে আসছে আবার, তখন ঠিক ওই দরজার সামনে যেখানে দাদাভাই দাঁড়িয়েছিল, দাদাভাই পুরো ঘরে কিন্তু টর্চ আলো মেরে দেখেছে, কিচ্ছু নেই, শুধু একটা মানে জলের মধ্যে যেন লাল রং মেশালে হয় ওরকম কিছু নিচে পড়ে আছে। দাদাভাই মাঠে যখন কিছুটা আসে, তখন ওই দরজার সামনে দিয়ে কেউ একজন দাদাভাইকে ডাকছে। দাদাভাইকে যখন ডাকে, ও দাদা একবার ডাকে, দাদাভাই বলছে কি হলো, ও তো কেউ বেরিয়েছে। ঘুরে দেখে একজন মহিলা, চুলটা ছাড়া, একটা সাদা রঙের শাড়ি পরা একজন মহিলা ওই দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে, হাতে একটা লাঠি নিয়ে। তখন দাদাভাই বলছে, বাবা কোথায়, আপনাকে দেখলাম না তো, আর ঘরটা পুরো অন্ধকার, দূর থেকে দেখছিলাম লাইট জ্বলছে, আর কি ভ্যাপসা পচা গন্ধ, কে আপনি, এখানে থাকেন নাকি? তখন ওই মহিলাটি নাকে নাকে গলায় বলছে, হ্যাঁ আমি তো অনেক দিন ধরে রয়েছি, আপনি কে, আপনাকে তো আগে কোনো দিন এখানে দেখিনি। তখন ওই দাদাভাই বলছে যে আপনি আমাকে কোথা দিয়ে দেখবেন, আমি তো দুদিন হলো এখানে ফ্ল্যাট নিয়ে এসেছি, এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এত জোরে একটা গুগানির শব্দ, ছটপট ছটপট করে জলের শব্দ শুনছিলাম, আমি মনে হয় কেউ পড়ে টড়ে গেছে, তাই জন্য আসলাম। তখন সে নাকে নাকে বলছে, হ্যাঁ ওই জন্যই এসছেন, না হলে পরে এইখানে কেউ আসে না, তাও আবার সন্ধ্যেবেলা, দিনে দুপুরে লোকে ভয় পায়, এটা তো লাশ কাটা ঘর। হ্যাঁ, এই কথা শুনে তখন দাদাভাই বলছে, লাশ কাটা ঘর, আপনি মহিলা হয়ে আপনি লাশ কাটেন? তখন যে এতক্ষণ নেকে নেকে কথা বলছিল সে তখন ওখান থেকে দাঁড়িয়ে হ্যাঁ 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 করে হাসতে শুরু করে। দেখো দর্শক বন্ধু, তোমরা আবার আমাকে ভূত বলো না, কিন্তু আমি শুধু অভিনয়টা করছি। এরকম করে হাসতে শুরু করে। যখন হাসতে শুরু করে তখন দাদাভাই বুঝতে পারে যে এটা কোনো মানুষ না, কারণ হাসিটা তো আমার বানানো অনেক ভালো। বলছে যে সোনা দিদিভাই বিশ্বাস করবেন না, পুরো মাঠের চারদিকে না ওই হাসিটা ঘুরছে, আর যে কি বিকট হাসির শব্দ, আমি কোনো রকমে ওইখান থেকে পালিয়ে যাই। ওই আমার প্রথম দিন যাওয়া, ওই আমার শেষ দিন যাওয়া, আমি ওখান থেকে সোজা বাড়ি, আমি আর যাইনি বাজারের দিকে, আমি সোজা বাড়িয়ে দেয়। এই হচ্ছে ওইখানের ঘটনা। তখন আমাদের এই দাদাভাই ওই সিকিউরিটি গার্ড ভাইকে সব বলে, তখন বলল, আপনার কপাল ভালো, আপনি বেঁচে ফিরে এসছেন, কারণ ওইখানে দিনে দুপুরে কেউ যায় না। আর ওই যে মহিলাটির কথা মানে দাদাভাই বলেন যে এরকম নাকে নাকে হাসছিল, কথা বলছিল, বলছে হ্যাঁ ওইটা নাকি হসপিটালে যারা পেশেন্ট বা পেশেন্টের বাড়ির আত্মীয় স্বজন থাকে তারাও ওইদিকে যায় না, কারণ পাড়ার সবাই জানে কেউ ভুলবশত গেলেই ওই রকম গুগানির শব্দ, হাসির শব্দ, ওরকম নেকে 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 কথা বলার শব্দ অনেকেই নাকি শুনেছে। ওই মাঠে যদি রাতের বেলা কেউ যায় না, তুমি কোনো মানুষজন কিছু দেখতে পারবে না, কিন্তু তোমাকে ডাকবে, নেকে নেকে গলায় ওরকম ডাকবে, তোমার নাম ধরে ডাকবে, তুমি ভাববে বাবা আমার নাম ধরে ডাকছে কে, নিশ্চয়ই আমাকে চেনে, আর এরকম জায়গা দিয়ে ডাকবে, তুমি ওই খোঁজে 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 ওই দিকে চলে যাবে, দেখি তো ওই কোণ থেকে ডাকলো, তার মানে ওখানে মনে হয় কেউ আছে। ওই মহিলাটি হচ্ছে এই রকম মানুষকে ভয় দেখায়। তবে দাদাভাই বললেন এখানে সেরকম কোনো ক্ষতি হয়নি, এখনো পর্যন্ত আমি খবর নিয়েছি যে এরকম কেউ মারা গেছে কিনা বা কিছু, বলল না ওই লাশ কাটা ঘরটাই অ্যাকচুয়ালিও খারাপ, ওইদিকে কেউ যায় না, তবে আপনিও সাবধান, ওই রাস্তা দিয়ে আসা যাওয়া করলে যতই ডাকুক, যতই কোনো মেয়ের মানে রূপ ধরে আপনার কাছে আসুক বা আপনার কাছে হেল্প চাক, আপনি কোনো রকম কিছু ওইসব দিকে ধ্যান দেবেন না, নিজের মতো যাবেন, নিজের মতো আসবেন। আর সন্ধ্যের পরে আমরা যে দিকটা থাকি দাদাভাই বলেন কেউ মানে পায়ে হেঁটে ওরকম চলাচল করে না, সবাই নিজের নিজের পার্সোনাল গাড়ি আছে, সাইকেল পর্যন্ত ওখান থেকে নিয়ে যায়, কিন্তু হেঁটে হেঁটে কেউ যায় না। তো দর্শক বন্ধু,
উলুবেড়িয়া থেকে প্রথম ঘটনাটা তোমাদের কেমন লাগলো? ঘটনাটা খুব ছোট্ট কিন্তু ভালো, ভয়ঙ্কর, ছোট্ট হলেও ক্রিপি আছে। আচ্ছা, এইবার আমরা যে ঘটনাটা বলবো, এই ঘটনায় ব্যাক টু ব্যাক অনেকগুলো ফুটেজ আছে। আর এই ঘটনাটা আমি সবাইকে বলবো, তোমাদের রিকোয়েস্ট করব তোমরা ঘটনাটা শোনো। এই ঘটনাটা কোনো ভৌতিক ঘটনা না, এটি হচ্ছে একটি দৈবিক ঘটনা। কারণ আমার চ্যানেলে যেদিনকে আমি ভৌতিক ঘটনাই শেয়ার করি, আর আমার সত্য ঘটনা ভৌতিক ঘটনাগুলো আমাদেরকে আজকে এক কাকু ঘটনাটা শেয়ার করেন। ওনার ছোট্টবেলার জীবনের এখনও পর্যন্ত সেই ঘটনাটা ওনার সাথে ঘটছে। সেই ঘটনাটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা অনেকে বলেছো দিদিভাই ভগবান দেব দেবীর কোনো ঘটনা থাকলে দাও। আজকের দিনের জন্য ঘটনাটা তুলে রেখেছিলাম, তোমরা সবাই শোনো ঘটনাটা। তোমরা আশা করি সবাই জানো আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে বড় রথ হয় মহেশের রথ, তোমরা সবাই জানো। তো আজকে ঠিক মহেশের রথের পাশাপাশি আমাদের কাকুর যে রথ, আমি এখানে ফুটেজ দেবো, সব তোমাদের সামনে তুলে ধরবো। সেই কাকুর রথের বিষয়ে কিছু বলবো। কাকু বলেন যে আমার যখন একদম ছোট্ট 12-13 বছর বয়স, আমি ওই ছোট থেকে জগন্নাথ দেব বলতে আমি প্রাণ। আমি মানে সব থেকে বেশি মানি হচ্ছে জগন্নাথ দেবকে। আমার জীবনে এই জগন্নাথ দেবকে ঘিরে অনেক ঘটনা আছে, অনেক ঘটনা। এত ঘটনা বলতে বলতে প্রায় সপ্তাহখানিক কেটে যাবে, কিন্তু আমি তার মধ্যে কিছু ঘটনা বলবো। আমাকে কাকু অনেকবার ফোন করে টুকরো 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 ভাবে ঘন্টার পর ঘন্টা ওনার জীবনের ঘটনাগুলো শুনিয়েছেন। উনি নিজের হাতে ছোটবেলা থেকে রথ বানাতেন। যখন উনি একদম ছোট ছিলেন, বলে আমি তখন টিনের কৌটো কিনে নিয়ে এসে রথ বানাতাম। ওনার জগন্নাথ দেবের প্রতি এতটাই আসক্ত উনি। আস্তে আস্তে যখন বড় হন, মহেশের রথের সাথে সাথে ওনারও রথ লোকে দেখতে যায়, ওনারও রথ হাজারো হাজারো দর্শনার্থীরা টানে। উনি আমাকেও ইনভাইট করেছিলেন, কিন্তু আমি যেতে পারিনি। আশা রাখছি আসছে বছর অবশ্যই যাব। আর আমাদের কাকু বলেন একটা ঘটনা বলি, শোনো। কাকু বলছেন একদিনকে আমি প্রত্যেক দিন প্রভুকে ভোগ দিই, জগন্নাথ, বলরাম, সুভদ্রা। আর আমাদের কাকু হচ্ছে বলরাম ঠাকুরকে খুব ভালোবাসে, বলরামকে। বলছে আমি নিজের হাতে কাপড় ঠাকুরের জন্য সেলাই করে নিয়ে আসি, নিজে সব কিছু একটা একটা সেই রথের কাঠ নিজে ঠোকাই করে 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 সুন্দর করে পুরো রথটা বানিয়েছেন। অনেক বড় সেই রথ, নিজের হাতে রং করা, কাউকে ধরতে দেয় না কাকু। কাকু বলে আমার জীবনের একটাই ব্রত, যতদিন বেঁচে আছি এই জগন্নাথ, বলরাম, সুভদ্রা আর এই রথ আমি করে এদের পিছনেই আমি সারাটা জীবন আমার কাটিয়ে দেবো, যতদিন আমি বেঁচে আছি। আমাদের কাকুর কিন্তু হাতের যে পেন্টিং অনেক সুন্দর। কাকু এত সুন্দর পেন্টিং করেন, মানে তোমরা দেখলে না অবাক হয়ে যাবে। আরও একটা কথা বলি, কাকুর কিন্তু আমাদের হাতের আঁকা এত সুন্দর, যার জন্য কাকুর কিন্তু টাইমস অফ ইন্ডিয়ায় নাম পর্যন্ত উঠেছিল। কাকুর আঁকা ওখানে উঠেছিল পেপারে, টাইমস অফ ইন্ডিয়ায়। সেটাও আমি তোমাদেরকে শেয়ার করে দেবো। আমাদের কাকু জানান যে আমি একদিন ঠাকুরকে ভোগ দিতে হবে, নারিকেল ভোগ ঠাকুরকে দিতে হবে। সারা বাজারে ঠিক রথের আগে আগে সারা বাজারে নারকেল পাচ্ছে না। কাকু বলছে নারকেল খুঁজে খুঁজে পাইনি। কাকু শ্রীরামপুর থেকে সাইকেল নিয়ে অন্য জায়গায় চলে গেছে, যে আশেপাশে যে বাজার থাকে, এলাকা থাকে, ওইখানে যে ওখানে গেলে হয়তো পেয়ে যাব। কাকু বলছে ওইখানে গিয়েও পর্যন্ত আমি নারকেল পাইনি। যখন আমি নারকেল না পেয়ে আমার দুপুর থেকে সন্ধ্যা হয়ে গেছে নারকেল খুঁজতে। আর সত্যি কথা বলতে আমি পার্সোনালি বলছি, মানুষের প্রতি প্রেম ভালোবাসা মানুষকে দেখেছি, কিন্তু কাকুকে দেখেছি যে কাকু
জগন্নাথ, বলরাম, সুভদ্রা এই তিনজনকে এত ভালোবাসে, পুরো পাগল। কাকু যে মানে ঘটনাটা শেয়ার করছে না, একটা মানুষের কথা বলা, তার ভয়েস শুনলে না বোঝা যায় যে মানুষটা আদেও কতটা সেই জিনিসটার প্রতি মানে পাগলের মতো তাকে ভালোবাসে, কতটা আকৃষ্ট তার প্রতি। কাকু বলছে সন্ধ্যা থেকে, দুপুর থেকে সন্ধ্যা হয়ে গেছে, প্রভুকে তো নারকোল দিতে হবে, নারকোলের নাড়ু, প্রভু বলেছে নারকোলের নাড়ু খাবে। আবার কাকুকে স্বপ্ন দিত, কাকু পায়নি। যখন কাকু বলছে আমি একটা ব্রিজ পড়ে ওই ব্রিজের ওপর দিয়ে আসছি, তখন 8টা সাড়ে 8টা বাজে। একটাও ব্রিজে আমার মতো কেউ সাইকেল নিয়ে যাচ্ছে না, ঝিরঝির করে সেদিন বৃষ্টি হয়েছিল এরকম সময়। কাকু বলছে আমার আগে একটা লরি চলে গেল। এবার আমি তো পেছনে সাইকেল চালিয়ে চালিয়ে যাচ্ছি, মনটা খুব খারাপ। প্রভুকে কালকে কি দেব, রথের সময় নারকেল পেলাম না, বাজারে নারকেল নেই, যত দামি হোক আমি কিনতাম। কাকু বলছে 2খানা নারকেল একসঙ্গে বাঁধা, নারকেল বাঁধা থাকে না শুকনো নারকেলগুলো, 2টো নারকেল একসাথে বাঁধা ওই ব্রিজের ওপর, ওভার ব্রিজের উপর, জানি না হঠাৎ করে আমার সাইকেলের সামনে এসে পড়লো 2টো নারকেল। কাকু সাথে সাথে সাইকেল দিয়ে নাবে, আর কাকু তখন লক্ষ্য করছে আগে যে লরিটা যাচ্ছিল সেই লরিটা ওই ব্রিজের ওপরে উঠে একটা সাইড করে দাঁড়িয়ে পড়েছে। কারণ ওই ব্রিজের উপর দিয়ে না মানে অত সাইকেল টাইকেল যায় না। যেদিনই কাকু 8টা সাড়ে 8টার দিকে যাচ্ছে, এবার ওরা দেখেছে কিছু একটা, লক্ষ্য করেছে, যার জন্য সাইডে দাঁড়িয়ে পড়েছে। কাকু নেবে, কাকু না সাইকেলের মধ্যে নারকেল দুটোকে তুলে নিয়েছে। কারণ কেন, কাকুর বুঝতে বাকি থাকিনি যে এইটা হচ্ছে আমার জগন্নাথ দেবের একটা নীলা। কারণ কাকুর সাথে ছোটোবেলা দিয়ে ওরকম অনেক ঘটনা হয়েছে। বিশ্বাস হবে না, ঠাকুরের নামে মিথ্যা কথা কাকুও বলেনি, আমিও তোমাদের বলছি না। কাকু বলে আমার মালা বাড়িতে মানে জগন্নাথ বলরাম সুভদ্রাকে মালা দেবো, রজনীগন্ধার মোটা মোটা যে মালা হয়, মালা দেবো। বসে বসে ভাবছি মালা কিনতে যেতে হবে। বলছে বিশ্বাস করবে না, 2জন মোটা মোটা মালা, 2জন রজনীগন্ধার, যা কাকু ভেবেছে যে প্রভুকে দেবে, 2টো ওরকম ঠিক 2জন এসছে ওই 3টে মালা নিয়ে। কাকু বলছে বাহ রে বাহ, তোমার কি নীলা প্রভু, তুমিই আমাকে মন জাগাও, তুমিই আমাকে স্বপ্ন দেখাও, তুমিই আবার নিজে থেকেই জোগাড় করে দাও, মালা পরায়। তারপরে কাকু বলে জানো, আমাকে বলেন যে একদিনকে একটা চমৎকার হলো, ঠিক এই তোমার রথের সময়। বলছে প্রচুর ভিড়, আমার বাড়িতে প্রচুর ভিড়, কারণ বাড়িতে অন্নভোগ খাওয়ানো হয়, প্রচুর লোকজন আসে, আর লোকাকাণ্ড। এবার বাড়িতে আমি সবাইকে যথারীতি পুজো করি, দুপুরবেলা মধ্যাহ্ন ভোজন করিয়েছি, যার যার চলে গেছে। এইবার আমি যে রান্নার বাসনগুলো হয় না, ওগুলো লোকে পরিষ্কার করছে, কাকু দাঁড়িয়ে রয়েছেন। হঠাৎ একজন বলছে এত বিচ্ছিরি কালো, পুরো মুখগুলো না, গালগুলো পোড়া পোড়া, এত বিচ্ছিরি দেখতে। একজন লেংড়ে লেংড়ে কাকুর কাছে আসে, এসে তখন কাকুকে বলছে, খালি পায়, কাকুকে বলছে যে আমি তোর কাছে আসলাম, তুই আমাকে একটু কিছু খেতে দিবি। তখন কাকু বলছে সবাইকে তো খাওয়ানো হয়ে গেছে, তবে অবশ্যই খেতে দেবো, তুমি এখানে বসো। কাকু বলছে তুমি এখানে বসো, আমি খাবারটা নিয়ে আসছি। কাকু তাড়াতাড়ি ঘরে গিয়ে দেখছে কিছুই নেই, শুধু পায়েস বেঁচে আছে। কাকু তখন গিন্নিকে বলছে, মানে কাকিমাকে বলছে তুমি পায়েস একটা পাথায় করে দাও তো, একজন এসছে বলছে খুব খিদে পেয়েছে, দুপুরবেলা সবাই খেয়ে গেল, উনি না খেয়ে ফিরে যাবে। তখন কাকিমা একটা শাল পাতায় করে পায়েস তুলে দেয়, উনি হাতে করে নিয়ে এসে ওনাকে বলে এই নিন মা খান। তো কাকু বলছে আমার কিন্তু ওনাকে দেখে ভক্তি হচ্ছে না, মানে উনি একদম নোংরা জিন্নে জড়া একটা পচা ছেঁড়া শাড়ি পরেছে, একদম ধুলো কাদা মাখানো, পায়ে জুতো নেই, তারপরে দেখতেও খুব বিচ্ছিরি, গা দিয়ে একটা পচা গন্ধ বেরোচ্ছে, মানে একদম মানে যে কেউ দেখলে না অক পারবে, মানে এরকম আর কি। কিন্তু কাকু কোথাও গিয়েও জানে যে
এ যে এসেছে এ কোনো সাধারণ ভিখারি না, কারণ কাকু বলছে আমাদের ওখানে ওই রকম ভিখারি কেউ নেই। যাই হোক, কাকু পাতায় করে খেতে দেয়। তো নিয়ে তখন বলছে খাচ্ছে, উনি খাচ্ছে, ওই মহিলা খাচ্ছে, খাবার পর একটু কাশছে, মানে গলা খুকিয়ে। তো কাকু তখন বলছে কি আপনাকে জল দেবো? বলছে আমাকে একটু জল দে তো বাবা, একটু হাত পাটা ধোবো, একটু বেশি করে জল আন, হাতে পায়ে দেবো। আগে গ্লাসে করে দিয়েছে, বলছে মিষ্টি খেয়েছি তো, সকাল থেকে কিছু খাওয়া নেই, পায়েসটা মিষ্টি তো ওই জন্য গলাটা খুসখুস করছে। কাকু সাথে সাথে গ্লাসে জল দেয়, তো জলটা খায়। খাবার পর বলছে কি আমার পাগুলো খুব কাদা হয়ে গেছে, আমার না খুব গরম লাগছে, তুই আমাকে একটুখানি বেশি করে জল এনে দে, আমি একটু হাতে পায়ে ঢালবো, আমার শরীরটা খারাপ লাগছে। বলছে ঠিক আছে আমি আনছি। তো কাকু সাথে সাথে ঘরের ভিতরে গেছে, আর উনি রথের কাছে রয়েছে। ঘরের ভিতর থেকে শুধু বালতিটা তুলেছে, ওনার বাড়ির সামনে দিকে, ওনার বাড়িতে বাসন বাসন ধোয়া হচ্ছিল, সবে বালতিটা তুলে বাইরে এসছে। এসে দেখছে সেই ভদ্র মহিলা বৃদ্ধা, যে ঠিকমতো হাঁটতে পারে না, ল্যাংড়াচ্ছিল, সে ওখানে নেই, সে ওখানে নেই। আর যে ওই পায়েস পুরো পাতাটা, মানে ওইটুকুনি সময়ের মধ্যে, উনি তো অতক্ষণ খায়নি, পাতার মধ্যে যতটা পায়েস দিয়েছে ওইটুকুনি সময়ের মধ্যে পুরো পাতাটা পরিষ্কার করে দিয়েছে। মনে হচ্ছে পাতার মধ্যে কোনো একটা দুধের মানে কোনো ছাপ নেই, একটা চাল পর্যন্ত নেই পায়েসের। পাতাটা ওই চেয়ারের মধ্যে রেখে দিয়ে গেছে একদম। কাকু বলে যে ওইখানে যেখানে পাতাটা রেখে গেছে উনি যে ছিল, যখন এলো গায়ে কি দুর্গন্ধ পচা, কিন্তু যখন আমি ওখানটা গিয়ে দাঁড়াই, জানে উনি কোথায় গেল। আরও যারা ছিল ওখানে, রথের ওখানে তো লোকজন ছিল, বাচ্চারা ছিল, তারপরে যারা বাসন টাসন ধুচ্ছিল বসে অনেকেই ছিল, ওদেরকে বলছে আচ্ছা এখানে যে ভদ্রমহিলা দাঁড়িয়েছিল কালো করে এসে, মুখে কীরকম দাগ দাগ, আমাকে জল আনতে বললো, কোথায় গেল? বলছে কই আমরা তো দেখিনি, এখানে তো দাঁড়িয়েছিল, কিন্তু উনি ভ্যানিশ হয়ে গেছে। অ্যাকচুয়ালিও উনি তো কোনো ভিক্ষুক না, উনি তো ভিক্ষুক না, উনি তো স্বয়ং মা এসেছিল, মা লক্ষ্মী মা, মানে আমাদের সুভদ্রা মা। আমাদের কাকু বলেন যে আমার জীবনে অনেক ঘটনা আছে, অনেক ঘটনা, জামা কাপড় থেকে শুরু করে খাবার থেকে ফুলের মালা থেকে। আর একটি কথা আমি তোমাদের না বললে নয়, এটা বলে আমি আজকের মতো সমাপ্ত করব। আমাদের কাকু বলে যখন আমি রথটা করি, আমার জগন্নাথ বলরাম সুভদ্রার জন্য আমি তাদের কাঠের তৈরি করি, আস্তে আস্তে কাঠের করি। এক একটা ঠাকুরের মোটামুটি ওজন হচ্ছে কাঠের 7 কিলো, 8 কিলো, 12 কিলো এরকম, বেশ বড় বড়। ফটো আমি দেবো দেখো। তো কাকু বলছে একদিন আমি রাতের বেলা শুয়ে শুয়ে কাঁদছি, তখন কাকুর 16-17 বছর বয়স। কাকু কাঁদছে আর বলছে একা একা যে আমি তো এত পয়সা নেই, গরিব মানুষ, আর এখন তো আমি অনেক ছোট, আমি তোমাদেরকে কোনো সোনা দানা গয়না কিছু দিতে পারবো না, তোমরা খালি গায়ে থাকবে, কীরকম লাগে না? মানে জগন্নাথ বলরাম সুভদ্রা যে কাঠের তৈরি করেছে, মানে উনি একদম ছোট্ট থেকে, বলছি না 12 বছর থেকে মানে ওই জগন্নাথ দেবের প্রতি উনি আকৃষ্ট। বলছে আমি তো কিছু দিতে পারবো না, খালি তোমরা কোনো সোনা গয়না, কোনো এমনি অলংকারও তোমরা পরতে পারবে না, কারণ আমার কাছে তো সেই সামর্থ্য নেই, বলে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে। কাকু বলছে ঠিক 12টা 12:30 বাজে, দেখছি আমি যে ঘরে শুয়ে রয়েছি ওই ঘরে পায়ের নুপুরের শব্দ হচ্ছে, পায়ের নুপুরের। এবার কাকু ভালো করে জানে, কাকুর বাড়িতে যৌথ ফ্যামিলি ছিল, ছাড়াছাড়ি হয়ে গেছে, সবাই যার যার মতো করে নিয়েছে। তো কাকু বলছে আমার বাড়িতে তো আমার মা তো পায়ে নুপুর পরে না, নুপুরের শব্দ হচ্ছে। তখন কাকু চোখ খোলে, ওই অন্ধকার ঘরে, কাকুর ঘরটা অন্ধকারই। কাকু বলে আমি নাইট ডুম জ্বললেও আমি ঘুমাতে পারি না, আমার ঘরটা অন্ধকার থাকে। কাকু বলছে যখন আমি চোখটা খুলি তখন দেখছি আমার সামনে জগন্নাথ বলরাম সুভদ্রা তিনজনে সারা অলংকার গায়ে ভর্তি, মোড়ানো সোনার স্বর্ণ অলংকার একদম গায়ে দাঁড়িয়ে রয়েছে তিনজনে। কাকু জীবন্ত অবস্থায়, চোখ খোলা অবস্থায় কাকু দেখছে, কোনো স্বপ্ন না কাকুর। কাকু বলে আমি যখন প্রভু করে চিৎকার করে উঠি তখন দেখি ঘরে কেউ নেই। সেই যে কি মিষ্টি মধুর একটা সুন্দর সুগন্ধি প্রভু যে ঘরে ছিল, মানে আমি বলে বোঝাতে পারবো না, ওই সুগন্ধি এত মানে মিষ্টি, মানে যদি
বিশ্বের সব পারফিউম এক জায়গায় করে দাও, ফুল এক জায়গায় করে দাও, ওই সুগন্ধি হবে না। কাকু সেটা অনুভব করেছেন। তাহলে ভাবো, কাকু বলেন আমি কি ছিলাম। আজকে কাকুর বাড়িরও ফটো পাঠিয়েছিলেন কাকু। কাকুর বাড়িতে পার্ক করা আছে, মানে বুঝতে পারছো, ঘরে মানে 3 তলা বাড়ি কাকুর। কাকুর 3 তলা বাড়ি, পার্ক করা রয়েছে বড়, নিচে অ্যাকুরিয়াম করা রয়েছে, আমাদের মতো কাছের ছোট ছোট না, মানে একদম নিচে সুইমিং পুলের মতো অ্যাকুরিয়াম করা, যেগুলো আমরা বড় বড় রিসর্ট হোটেলে গেলে আমরা দেখতে পাই। বুঝতে পারছো? তাহলে কাকুর বাড়ির, কাকুর সবই হচ্ছে জগন্নাথ দেবের ভালোবাসা, আশীর্বাদ। কাকুর সব হয়েছে। আর কাকু মানুষটা সত্যি খুব ভালো, আমাদের কাকিমাও খুব ভালো। কারণ কাকু যখন ফোনে কথা বলতো না, আমি কোনোদিন বলিনি, আজকে বলছি, আমাদের কাকিমা পাশ থেকে বলতো এটা বলো এটা বলো, আমি সব শুনতে পেতাম। যাই হোক, কাকু কাকিমা তোমরা হয়তো আজকে অবশ্যই আমার ঘটনাটা শুনলে। আমার শরীরটা আজ কয়েকদিন ধরে খুব একটা ভালো নেই, আশা করি আমাকে দেখে বুঝতে পারছো। তবে তোমাদের ভালোবাসায়, জগন্নাথ দেবের আশীর্বাদে আমি সুস্থ হয়েই উঠবো। আসলে প্রচণ্ড প্রেশার পড়ে যায়। তোমরা ফটোগুলো অবশ্যই দেখো। যেতে যেতে আমি একটা পুরীর ছোট্ট করে ঘটনা আমার নিজের বলে আজকে ঘটনাটা শেষ করব। সেটা হচ্ছে 2005 সালে আমার ছেলে, আমার মা, আমি 3 জনে পুরী গেছিলাম। আমার ছেলে হয় 2003-এ। আমার ছেলের 2 বছর বয়স। আমার একটা মানসিক ছিল পুরীতে, সেই মানসিকটাই পূর্ণ করার জন্য যাই। আমার মা আমাকে বলল, ট্রেন থেকে নামার পরে পরে সকালে মা বলল যে এখন হোটেলে গিয়ে কোনো রকম রেস্ট না, সবে যাব, জামা কাপড়গুলো পরিষ্কার করে ছেড়ে ভালো কাঁচা জামা কাপড় পরবে, এখনই কিন্তু পুজোটা দিয়ে আসবো ভোর ভোরে গিয়ে। আমি বললাম ঠিক আছে। আমার ছেলে, আমি, আমার মা, তখন ভোর 6টা বাজে, 3:30-র সময় ট্রেন থেকে নেমেছি। 2005 সালের কথা বলছি। 3:30-র সময় ট্রেন থেকে নেমেছি, 4টের সময় হোটেলে উঠেছি। আমাদের হোটেল ওখানে একটা, মানে যখনই যেতাম ওই হোটেলে উঠতাম, খুব ভালো হোটেল, ওই পুরী যে কোর্ট আছে, হাইকোর্ট, ঠিক ওইখানে। তো আমরা 6টা 5:30 এরকম সময় রিক্সা করে আমি আমার মা যাচ্ছি। আমার মাকে আমি বলছি, মা আজকে আমি ঢুকতে পারবো না, হঠাৎ আমার একটু বাধা পড়ে যায়। তো মা বলল, দেখ মানসিক তুই করেছিলিস, আমি সেটা দিলে হবে? আমি বললাম, মা আমরা তো 5 দিন আছি, আমার তার মধ্যে শরীর সুস্থ হয়ে যাবে, তখন পুজোটা শেষে দিয়ে চলে যাব। তুমি এখন ছেলেকে নিয়ে যাবে ভেতরে, আর তুমি যদি পান্ডারা ধরে তুমি বলবে আমরা আগে এসে পুজো দিয়ে গেছি, এখন আমরা পুজো দেব না, ঘুরতে এসেছি, আমাদের পুজো তো হয়ে গেছে, এই কথা বলবে। না হলে পারে বলবে এত টাকা করে তোমায় জ্বালাবে, ঠিক আছে? ওরা করে ওই রকম, না মা দিতে হবে, এত টাকা দিতে হবে। এবার আবার মা খুব হেলদি, তো আমার ছেলেকে নিয়ে তালও সামলাতে পারবে না, ওদের সাথে কি কথা বলবে, যার জন্য মাকে এক কথায় শিখিয়ে দিয়েছে। আমার মা খুব পানের নেশা ছিল, পান খেত। সকালবেলায় মা পান চিবাচ্ছে, ট্রেনে খেতে পারিনি, হোটেলে এসে কোনো রকমের ড্রেস টেস করে ওই রিক্সায় বসে বসে পান খাচ্ছে, পান খেতে খেতে যাচ্ছে। যেহেতুনি মা একটা তাঁতের কাঁচা শাড়ি পরেছে, এবার মাকে যে আমি কথাগুলো বলছি, আমার মা কোনো উত্তর দিচ্ছে না। আমি মাকে বলছি, কি হলো, তুমি আমার কথা শুনতে পাচ্ছ না? বলবে আমরা আগে পুজো দিয়ে গেছি, আজকে ঘুরতে এসেছি, নাহলে দেখবে ওরা টানাটানি করবে ধরে, না পুজো দাও মা, পুজো দাও, ওরা এরকম করে। মাকে বলছি, তোমরা বিশ্বাস করবে না, এক বিন্দু তোমাদেরকে আমি কোনো বানিয়ে কথা বলছি না, এরকম পুরীতে অনেকের সাথে হয়েছে, শুধু আমাদের সাথে না। ওই রাস্তায় আমি, আমার মা, আমার ছেলে 2 বছর বয়স, আর ওই রিক্সাওয়ালা কাকু, যে বয়স্ক, উড়িয়া ভাষা ছাড়া সে ভাষা বোঝে না, উড়িয়া ভাষাতেই সে কথা বলে, সেই মানুষটা, আমরা যাচ্ছি তার সাথে, একটা রাস্তায় লোক নেই, শুধু ওই রাস্তার মধ্যে একটা মোটা ষাঁড় দাঁড়িয়েছিল দোকানের ওখানে। পুরী রাস্তায় যাবে যখন একটা মোড় মাথা পড়ে, খুব লক্ষ্য করবে, 3 মাথার মোড়, সরু সরু একটা মোড় পড়ে, ওইখানে একটা মন্দির করা আছে, ঠিক ওইখানটা। আমি যেদিনই মাকে বারবার করে বলছি, পাশ থেকে, মানে ঠিক আমাদের রিক্সার পেছন থেকে বলল, হ্যাঁ তাই তো। পুরো বাংলায় একটা পুরুষ ছেলের কণ্ঠ বলল, হ্যাঁ তাই তো। আমি সাথে সাথে পেছনে যে রিক্সার পর্দা থাকে আমি ওটা তুলে দেখছি, আমার মা বলছে, কে বলল? হ্যাঁ তাই তো, কিন্তু ওখানে একটা মানুষ নেই, কে বলল? তখন আমার মা
মন্দিরের সামনে তো এখন রিক্সা যায় না, একটু দূরে না বেরায়, তখন মন্দিরের কাছে যেত। মন্দিরের ওখানে গিয়ে যখন রিক্সাওয়ালা দাঁড়ায় তখন মা বলছে, তুমি কি আসার সময় আমাদের কথা শুনে বললে? হ্যাঁ তাই তো। তখন ওই রিক্সাওয়ালা বলছে, কি কইছো মা? মু মু বুঝি নাই। কি কইছো? মু বুঝি নাই। মানে তার উড়িয়া টান, সে বাংলায় কথা বলতেই পারছে না। তাহলে কে আমাদেরকে কথাটা বলে গেল? তোমাদের কেমন লাগলো দর্শক বন্ধু? একদম সত্য সত্য দুটো ঘটনা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। কাকু আমাকে প্রায় 3-3.5 মাস আগে ঘটনাটা শেয়ার করে, আজকে আমি তোমাদেরকে শেয়ার করলাম, আজকের দিনের জন্য রেখেছি।